হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট। আমি তোমাদের শোভন স্যার এবং 5 মিনিটের গল্পে তোমাদেরকে স্বাগত। এবং আজকে আমরা সায়েন্সের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা জারণ এবং বিজারণ, এইটা নিয়ে আলোচনা করবো। এবং আমি এইবার থেকে চেষ্টা করব সপ্তাহে তো অন্তত 4 থেকে 5টা এরকম 5 মিনিটের গল্প, অর্থাৎ যেখানে আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি, অর্থাৎ বিভিন্ন কনসেপ্ট নিয়ে আলোচনা করি, সেই সব সম্পর্কে ভিডিও দেওয়ার, বুঝলে? তো আজকে আমরা করবো তোমার জারণ বিজারণ, বুঝতে পেরেছো? তা চলো প্রথমে জারণ বিজারণটা দেখে নি। জারণ বিজারণ কি দেখো। জারণ কি বলছে, জারণ বিক্রিয়াটা কি? যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু, আয়ন বা অণু এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে জারণ বলে। অর্থাৎ আমরা যদি NaCl বিক্রিয়া দেখি, NaCl এ কি হয়? সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, তাই তো? সোডিয়াম কি হয়? একটা ইলেকট্রন ত্যাগ করে Na+ হয়, বুঝতে পেরেছো? তাহলে কি সোডিয়াম কি করছে? তোমার জারণ ঘটালো, বুঝতে পেরেছো? সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো। যেরকম পটাশিয়াম, অর্থাৎ যারা ইলেকট্রন ত্যাগ করবে, পটাশিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, তারপরে তোমার হচ্ছে যে ধাতুগুলো এক কথায় তারা, তাহলে যারা হলো ইলেকট্রন ত্যাগ করবে তারা হলো কি করে? তারা হলো তোমার জারণ ঘটায়, বুঝতে পেরেছো? আমরা কি পড়েছি যখন পর্যায় সারণী আমরা জেনেছি, বা রাসায়নিক বন্ধন পড়েছি, কি জেনেছি? যে ধাতুরা ইলেকট্রন ত্যাগ করে, অধাতুরা ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ তাহলে ধাতুরাই তোমার জারণ ঘটাবে, তাই তো? তাহলে ধাতুরাই কি জারণ ঘটাবে? অর্থাৎ সোডিয়াম কি করে? তোমার হচ্ছে Na+ করে ও সোডিয়াম জারিত হয় এবং সোডিয়াম জারণ ঘটায়। তাহলে চলো এবার বিজারণটা দেখি। বিজারণটা কি? যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু, অণু, আয়ন ইলেকট্রন গ্রহণ করে, এবার কিন্তু আর ত্যাগ না, এবার গ্রহণ করে। যেরকম NaCl কি হয়? সোডিয়াম তোমার ইলেকট্রন ত্যাগ করে, আর ক্লোরিন কি করবে? ক্লোরিন ইলেকট্রন তোমার গ্রহণ করবে। ক্লোরিনে একটা ইলেকট্রন গ্রহণ করে কি হবে? তোমার Cl তোমার হচ্ছে মাইনাস তৈরি করবে, বুঝতে পেরেছো? ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে তোমার Cl- তৈরি করবে। তাই ক্লোরিন কি করলো? ক্লোরিন তোমার বিজারিত হলো, অর্থাৎ ক্লোরিন তোমার বিজারণ ঘটালো। এইটা হলো জারণ বিজারণ। এইবার কোশ্চেন আছে, স্যার আপনি তো এইটা সহজে পড়িয়ে দিলেন, মনে থাকে, কিন্তু পরীক্ষার কোশ্চেনে তো এইভাবে আসে যে নিচের কোনটি জারক দ্রব্য, তাই তো? এইভাবে আসে না? চলো তাহলে তার আগে তোমার একটা জিনিস লেখো, জারণ বিজারণ। জারণ বিজারণ তোমরা জানলে, আর একটা লেখো বিজারক আর হলো জারক, বুঝতে পেরেছো? জারণ বিজারণ, বিজারক জারক, এই দুটোকে নিচে এইভাবে করে রাখো, এইভাবে অ্যারো দাও। জারণ বিজারণ, বিজারক আর হলো জারক, বুঝতে পেরেছো? এইটা রাখো। তাহলে কি জারণ বিজারণ, বিজারক জারক, এটা মনে রাখবে। তা চলো আমরা তাহলে জারক দ্রব্য কি দেখি। দেখো, জারক দ্রব্য হলো সেইটাই যারা তোমার জারণ বিজারণ বিক্রিয়ার সময় যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, বুঝতে পেরেছো? ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয় এবং অপরকে জারিত করে। দেখো, জারণ বিজারণ কিন্তু কখনো তোমার হচ্ছে আলাদা হয় না, জারণ বিজারণ একসাথে সংঘটিত হয়, বুঝতে পেরেছো? তাহলে কি বলছে? জারক দ্রব্য কি? সেটাই যে জারণ বিজারণ বিক্রিয়াকালে যখন একটি তোমার পদার্থ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হচ্ছে এবং অপরকে জারিত করছে, সেইটা হলো জারক। অর্থাৎ জারক দ্রব্য কি করে? তোমার জারক হলো ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ আমরা যেটা বিজারণ বিক্রিয়ায় দেখেছিলাম, বুঝতে পেরেছো? সেইটা। তাহলে কি বলবো? যে পদার্থ, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়াকালে আমি ওটা লিখছি না, তাহলে যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয়, এবং অপরকে জারিত করে, এবং অপরকে জারিত করে, তাকে কি তাকে বলা হয় তোমার জারক দ্রব্য। তাকে তোমার হলো জারক দ্রব্য বলা হয়, তাকে জারক দ্রব্য বলা হয়, বুঝতে পেরেছো? তা অর্থাৎ জারক দ্রব্য কি? যারা ইলেকট্রন গ্রহণ করে। অর্থাৎ আমরা কি বলতে পারি? অর্থাৎ জারক দ্রব্য হলো ইলেকট্রন গ্রহীতা, অর্থাৎ ইলেকট্রন অ্যাকসেপ্টার, বুঝতে পেরেছো? জারক দ্রব্য হলো ইলেকট্রন গ্রহীতা। যেরকম আছে তোমার হচ্ছে কি Fe আছে, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কি Fe না, Fe তো F মানে ফ্লুরিন, সরি। যেমন আছে কি তোমার F আছে, Cl আছে, Cl2 আছে, ব্রোমিন আছে, কার্বন বলতে পারো। কার্বন যদিও জারণ ওটা তো করে, আচ্ছা কারণ করে না। তারপরে তোমার অক্সিজেন বলতে পারো, KMnO4
KMnO4 এটা আছে, সালফিউরিক অ্যাসিড, এরা সবাই কিন্তু তোমার জারক দ্রব্য। এবার বিজারককে বিজারক উল্টো, অর্থাৎ যে পদার্থ জারণ বিজারণ বিক্রিয়াকালে যে পদার্থ তোমার কি করে, ইলেকট্রন ত্যাগ করে এবং নিজে জারিত হয়ে অপরকে বিজারিত করে। আমি সেই চারটা লিখেছিলাম মনে আছে? দেখো বিজারণ নিচে জারক চলে এসছে, তাহলে বিজারণটাই জারক ঘটাবে, বুঝতে পেরেছো? এই দেখো, তাহলে কি বিজারকটা কি হবে তোমার, যে পদার্থ ইলেকট্রন তোমার হচ্ছে কি ত্যাগ করে নিজে জারিত হয় এবং অপরকে বিজারিত করে, বিজারিত করে, তাকে আমরা কি বলবো, বিজারক দ্রব্য বলবো। তাকে বিচারক হয়ে গেছে, বর্গজ হবে, বিজারক, সরি, তাকে আমরা কি বিজারক দ্রব্য বলবো, বুঝতে পারছো? তাকে বিজারক দ্রব্য বলা হয়। তাহলে যেমন আমরা কি বলতে পারি তোমার, অর্থাৎ ইলেকট্রন ডোনার, তোমার হচ্ছে জারক কি হলো তোমার, ইলেকট্রন অ্যাকসেপ্টর, বুঝতে পেরেছো? SECEPTOR, অ্যাকসেপ্টর। আর বিজারককে আমরা কি বলতে পারি, ইলেকট্রন ডোনার, বুঝতে পেরেছো? ইলেকট্রন তোমার ডোনার, বুঝতে পেরেছো? ইলেকট্রন ডোনার। চলো তাহলে কি আমরা হলো জারণ বিজারণ দেখলাম, তাহলে উদাহরণটা দেখে নি। বিজারণের উদাহরণ কি, বিজারকের উদাহরণ কি আছে? যেমন তোমার কি, যেমন হলো তোমার হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ফেরিক, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে হাইড্রোজেনও করে মাঝে মাঝে, H2S ইত্যাদি, বুঝতে পেরেছো? ইত্যাদি বা প্রভৃতি যাই বলে না কেন, এরা মূলত বিজারক দ্রব্য হিসেবে কাজ করে। তাহলে এটা আবার লিখে নাও, জারণ বিজারণ, হচ্ছে কেন, বিজারণ, আর হলো কি তোমার হলো জারণ বিজারণ, বিজারক জারক, জারণ বিজারণ, বিজারক, আর হলো কি তোমার জারক, বুঝতে পারছো? বিজারক জারক। তাহলে জারণ বিজারণ, বিজারক জারক, এইভাবে মনে রাখবে। তাহলে জারক কারা? জারক হলো তোমার হলো যারা জারণ ঘটাতে সাহায্য করে, অর্থাৎ নিজে বিজারিত হচ্ছে। আর বিজারক কারা? যারা বিজারণ ঘটাতে সাহায্য করে কিন্তু নিজে জারিত হয়, বুঝতে পেরেছো? বিষয়টা এরকম, একবার দুবার পড়বে, কারণ এটা এমনই একটা জিনিস, আমার কি বলবো, আমার বিএসসিতে যে এটা মানে একটু কনফিউশন ছিল, 11-12 ছিল, 9-10 ছিল, বাট একটু একবার দুবার ভিডিওটা দেখবে, একটু নিজে একটু ভাববে, দেখবে ক্লিয়ার হয়ে যাবে। জারণ বিজারণ, বিজারক জারক, এইভাবে মনে রাখবে, জারণ বিজারণ, বিজারক জারক, কেমন? তাহলে আমরা জারণ দ্রব্য দেখলাম, জারক দ্রব্য দেখলাম, বিজারক দ্রব্য দেখলাম। এবার হলো জারণ স্তর। জারণ স্তর কিছুই না। জারণ স্তর কি, যখন কোনো যৌগের মধ্যে কোনো মৌলের পরমাণু জারণ ও বিজারণ যে অবস্থায় থাকে, ভালো করে বোঝো, জারণ ও বিজারণ। ধরো আমি NaCl যৌগের মধ্যে, Na কি, Na তোমার হচ্ছে জারণ ঘটিয়েছে, জারিত হয়েছে, Cl কি বিজারণ ঘটিয়ে বিজারিত হয়েছে, তাই তো? তাহলে কি তোমার কোনো যৌগের মধ্যে কোনো মৌলের পরমাণুগুলো জারণ ও বিজারণ যে স্তরেই থাকুক না কোনো, সেইটাকে তার জারণ স্তর বলে। যেমন এখানে সোডিয়ামের জারণ স্তর কত, 1, ক্লোরিনের -1, তাই তো? আর জারণ সংখ্যা কি, এই যে যৌগের মধ্যে থাকা অবস্থায় মৌলের পরমাণুগুলির জারণ অবস্থাকে যদি আমি সংখ্যা দ্বারা প্রকাশ করি, যেরকম তুমি হচ্ছে বলতেই পারো যে তোমার হচ্ছে H2SO4, তাই তো? H2SO4 এর আমি যদি বলি সালফারের তোমার হচ্ছে জারণ সংখ্যা কত, বুঝতে পারছো? সালফারের জারণ সংখ্যা কত, H2SO4 অর্থাৎ সালফারের জারণ সংখ্যা কত, এস এর জারণ সংখ্যা কত? তাহলে চলো একটু দেখিয়ে দিই এটা জারণ সংখ্যা কিভাবে বার করতে হয়। এইচ এর কত, হাইড্রোজেনের 1, বুঝতে পেরেছো? +1 গুণ তোমার হচ্ছে 2 যোগ, আমি যেহেতু সালফারের বের করবো, সালফারকে আমি X ধরবো, বুঝতে পেরেছো? X। আর অক্সিজেনের কি, -2, ভালো করে বোঝো, অক্সিজেনের কি তোমার হলো -2, বুঝতে পেরেছো? গুণ 4টে অক্সিজেন আছে, 4, এখানে সমান সমান একটা সমীকরণ বানালাম। তাহলে কত, 2 + X + -4 × 8, বুঝতে পেরেছো? সমান সমান, তাহলে X
-6, আর ওই পাশে গিয়ে লিখতে পারো x সমান 6। তাহলে সালফারের জারণ সংখ্যা কত তোমার 6। সালফারের জারণ সংখ্যা হলো 6, বুঝতে পেরেছো? সালফারের জারণ, দাঁড়াও এখানে লিখে নালে আমার ছবিতে কেটে যাবে এবার। সালফারের জারণ সংখ্যা তোমার হচ্ছে কত, তোমার হচ্ছে 6। এইভাবে বের করতে হয়, বুঝলে? তাহলে আমরা জারণ সংখ্যা, অর্থাৎ যৌগে থাকা অবস্থায় কোনো মৌলের জারণ অবস্থাকে যখন সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় জারণ সংখ্যা। কেমন? চলো এবার আমরা জারণ বিজারণের যুগপৎ নিয়ে আলোচনা করবো। দেখো জারণ বিজারণের যুগপৎ মানে কি, জারণ আর বিজারণ একসাথে হয়। তুমি জারণ ছাড়া বিজারণ হবে না, বিজারণ ছাড়া জারণ হবে না, এছাড়া আর কিছু নেই, বুঝতে পারছো? জারণ বিজারণ তোমার কি হয়, তোমার একই সাথে ঘটে। জারণ ও বিজারণ তোমার একই সাথে ঘটে। জারণ ও বিজারণ একই সাথে ঘটে, সেইটাকে বলে যুগপৎ, বুঝতে পেরেছো? তাই এখানে ধরো একটা যৌগ নিয়েছি, দেখো এই যে PbS ভেঙে PbSO4 হয়েছে, অর্থাৎ PbS জারিত হয়ে তোমার জারণ ঘটিয়ে PbSO4 বানিয়েছে, আর সালফার H2SO4 বিজারিত জল হয়েছে, তাই তো? এটা কি করে বুঝবো? দেখো এখানে পিবির আমি যদি জারণ সংখ্যা দেখি -2, আর এখানে দেখবো আমি +6, অর্থাৎ তোর জারণ প্রায় 8 বেড়েছে, বুঝতে পারছো? তাই কি জারণ ঘটিয়েছে। আর দেখো এখানে -1 ছিল, এখানে -2 হয়ে গেছে, অর্থাৎ এর জারণ সংখ্যা কমেছে, মানে বিজারিত হয়েছে, বুঝতে পেরেছো? তো জারণ সংখ্যা কীভাবে বোঝাতে দেখিয়েছিলাম, পিবি মানে লেডের তোমার হচ্ছে যোজ্যতা কত 2, আর হলো সালফার মানে x ধরেছি, এর বের করতে হবে, তাহলে সমান সমান দিলে তাহলে x -2, তাহলে কি এখানে সালফারের কত আসছে তোমার -2। আর PbSO4 এ লেড সালফেটের আমি যদি দেখি তাহলে কি হবে, সালফারের আমি x ধরবো, পিবি কত আছে +2 x, আর অক্সিজেনের কত, অক্সিজেনের 2, যেহেতু 4টে অক্সিজেন গুণ 4 সমান সমান 0, তাহলে কি 2 + x মাইনাস কত তোমার হলো -8 সমান সমান x -6, এই বসে গেলে কত x6, তাহলে কি দেখো সালফারের 6। ঠিক এরও এরকম তুমি যদি বের করতে পারো, বের করে নেবে, দেখবে যে অক্সিজেনের এইভাবে জারণ সংখ্যা কমে গেছে, বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে লেড সালফেট থেকে তোমার হচ্ছে যখন তোমার PbSO4 হলো, তখন দেখো জারণ সংখ্যা কি হয়েছে তোমার, এর তোমার হলো বেড়েছে, অর্থাৎ 8 বেড়ে গেছে, অর্থাৎ ও জারিত হয়েছে। ঠিক ও যখন জারিত হচ্ছে, সাথে আরেকটাকে বিজারিত করতে হবে, তখন দেখো H2SO4 কি হলো, বিজারিত হয়ে H2O অর্থাৎ জল তৈরি করে ফেললো। আমরা অক্সিজেনের জারণ সংখ্যা দেখলেই বুঝতে পারবো, অর্থাৎ এই থেকে বোঝা যায় যে জারণ ও বিজারণ একই সাথে হয়, বুঝতে পারছো? এই থেকে কি বোঝা যায়, তোমার জারণ ও বিজারণ তোমার একই সাথে সংঘটিত হয়, বুঝতে পেরেছো? তারপরে NaCl দিয়েও বলতে পারো, যখন NaCl কি হয়, NaCl যখন সাধারণ অবস্থায় থাকে এর সবার 0 0 থাকে জারণ সংখ্যা, বুঝলে? যখন NaCl তৈরি করবে না, N এর মাথায় কি হবে তোমার, Na+ হবে তোমার, এর একটা প্লাস হবে তোমার, এর জারণ সংখ্যা 1 1 করে হবে, বুঝতে পেরেছো? এইভাবে বলতে পারো, জারণ সংখ্যা এভাবে বার করবে, আর যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে রাখো, আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। তাহলে বন্ধুরা আজকে অবধি। আর তোমরা যদি আমার সায়েন্সের ব্যাচ নিতে, যদি সায়েন্সটা আরও একটু ডেপথে শিখতে চাই, তার জন্য কী করবে, টেলিগ্রামে যে সার্চ করো হিস্ট্রি ইনসাইট। আমি তো ইউটিউবে এখনও সায়েন্স ক্লাসটা দিচ্ছি না, তো ইউটিউবের মধ্যে কিছুদিন পরে একটা MCQর ব্যাচ আসবে। তবে আমার এই রেলের একটা ব্যাচ আছে, সপ্তাহে 4 দিন ক্লাস হয়, সোম মঙ্গল বৃহস্পতি শুক্র, মাত্র 399 টাকা, ক্লাসের সময় 2 ঘন্টা প্লাস, এবং সম্পূর্ণ সায়েন্স কমপ্লিট হবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি টেকনোলজি এনভায়রনমেন্ট, এবং লাইভ ক্লাস 4.5 মাস চলবে, এবং ব্যাচটির মেয়াদ 1 বছর, অর্থাৎ 4.5 মাসের পরেও তুমি কি করবে, সে ক্লাসগুলো রেকর্ডেড দেখতে পারবে। এবং হিস্ট্রি ইনসাইট অ্যাপে ক্লাস হবে, গুগল প্লে স্টোরে যে অ্যাপটা সার্চ করে ডাউনলোড করে নেবে, বা www.historyinsight.in, চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে, এবং ক্লাসের পর ক্লাস নোট পেয়ে যাবে, এবং ক্লাস নোট সরাসরি তুমি প্রিন্ট আউটও বার করতে পারবে। 18 জুলাই বৃহস্পতিবার 2024 থেকে ব্যাচটি শুরু হচ্ছে, এবং ব্যাচে তুমি যদি মনে করো যে আরও কিছু ডেমো ক্লাস দেখতে চাও, তার জন্য 9476429107 এই নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করো, বা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। আর এটা কিন্তু এককালীনই তোমার 399, তবে 10ই জুলাইয়ের পর থেকে কিন্তু এটা 599 হয়ে যাবে। যারা নিতে চাও তারা 9476429107 এই নম্বর, জাস্ট একটা হাই লেখো, আমি তোমাদের রিপ্লাই দেবো, বা এই নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কেমন? আর এই যে তুমি আমাদের তো প্রতিদিন রাত 9টায় জিকের একটা ব্যাচ চলছে আর্টসের, ওটা শেষ হলে আমি সায়েন্স শুরু করবো। তা তোমরা চাইলে আর্টস ব্যাচেও মানে ফ্রিতে ক্লাস করতে পারো, এবং প্রতিদিন ক্লাসের আগে ক্লাসের লিঙ্কের জন্য টেলিগ্রামকে সার্চ করো হিস্ট্রি ইনসাইট,
বা শোভন স্যার হিস্ট্রি ইনসাইট করলে এইরকম একটা লোগো পাবে, আর শোভন স্যার করলে আমার ছবি দিয়ে একটা গ্রুপ পাবে, তোমরা যেটাই খুশি জয়েন হয়ে থাকতে পারো, বা যে কোনো দুটো জয়েন হয়ে থাকতে পারো। আর এই যে তোমরা যদি মনে করো আমাদের পেইড ব্যাচ অ্যাডমিশন নেবে বা পেইড ব্যাচ আলোচনা করবে, তাহলে এই নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, বা তুমি যদি মনে তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, তাহলে এই নম্বরে জাস্ট একটা হাই লেখো, অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে। তাহলে বন্ধুরা আজকে অবধি, এবং ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, এবং আমি তোমাদের চেষ্টা করবো এরপর থেকে সায়েন্সের বা বিভিন্ন বিষয় নিয়ে প্রতিদিন অন্তত একটা করে এরকম ছোটো ভিডিও দেওয়ার, কেমন? তাহলে বন্ধুরা আজকে অবধি, নতুন ক্লাসে আবার দেখা হবে, টাটা, ভালো থেকো।